আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা, এর প্রতিকার, এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলে থাকি। সে ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো অস্টিও আর্থ্রাইটিস, যেটি আমাদের আসলে জয়েন্টের ব্যথা বেদনার একটি রোগ। এই বিষয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কথা বলার জন্য ডাক্তার শাকিরুর রশিদ, কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার শাকিরুর রশিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা জানতে চাই যে আজকে আমাদের যেটা আলোচনার বিষয় অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস জিনিসটা কি? আর্থ্রাইটিস শব্দটি আমরা কম বেশি সবাই পরিচিত, ডাক্তার এবং রোগী উভয়ই এটা আমরা সবাই শুনে থাকি। অস্টিও আর্থ্রাইটিস এটার বেসিক্যালি যদি এটাকে আমরা সংজ্ঞায়িত করতে যাই সহজ ভাষায়, জিনিসটা হচ্ছে যে আমাদের যে শরীরের জয়েন্ট আছে অথবা অস্থিসন্ধি, আমাদের অস্থিসন্ধির মাঝখানে কিছু পাতলা আবরণ বা যেগুলোকে আমরা তরুণাস্থি বলি, আমাদের ভাষায় যেটি কার্টিলেজ বলা হয়। তো মূলত সেই কার্টিলেজ যখন তার স্তরভিত্তিক ক্ষয় হয়, সেটাই মূলত অস্টিওআর্থ্রাইটিস হিসেবে সংজ্ঞায়িত হয়। পাশাপাশি সে একই কারণে যখন অস্থিসন্ধিতে ব্যথা হয়, ফোলা হয় অথবা অস্থিসন্ধিতে কিছু গঠনগত পরিবর্তন আসে, এগুলো সবগুলো মিলে আমরা অস্টিওআর্থ্রাইটিসকে একত্রে সংজ্ঞায়িত করি। আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস কত ধরনের হয়ে থাকে? অস্টিওআর্থ্রাইটিস সাধারণত আমরা যেটা বলি প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যেটা আমাদের আমরা ডাক্তারি ভাষায় বলি ইডিওপ্যাথিক, যেটা আমাদের স্বাভাবিকভাবে হাড়ে গঠনগত পরিবর্তনের কারণে হয়। সেকেন্ডারি হচ্ছে যেটা অন্য কোনো রোগের কারণে ওই হাঁটু বা ওই জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, সেটা কোনো আঘাত হতে পারে, কোনো অন্য কোনো বাত বা অন্য কোনো রোগ হতে পারে, কোনো অন্য শরীরের হরমোনগত পরিবর্তন বা মেটাবলিক ডিসঅর্ডারের কারণে হতে পারে, মানে অন্য কোনো রোগের কারণে যে অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ এসেছে অস্থিসন্ধিতে, সেটা হচ্ছে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস। সাধারণত কোন জয়েন্টে আসলে বেশি ইনভলভ হয় এটা বা বেশি হয় শরীরে? মোস্ট কমনলি হচ্ছে আমাদের হাঁটু, যে আমরা সবাই জানি, আমাদের মা বাবারা, বয়স্ক, আমাদের মুরব্বী সিটিজেন যারা আছেন, ওনারা সাধারণত যে হাঁটুর ব্যথাটায় ভুগে আমাদের কাছে সচরাচর আসেন, সেটাই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস। মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাঁটুর ব্যথা, তবে অন্য অন্য জয়েন্টও এটি হতে পারে। আচ্ছা, যেমন পায়ের ক্ষেত্রে হিপ জয়েন্টে আমাদের উরুসন্ধিতে হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে এবং ফুটে হতে পারে। এর বাইরে আমাদের হাতের যে জয়েন্ট, হ্যাঁ, বিশেষ করে আমাদের বৃদ্ধাঙ্গুলের যে বেজে যে জয়েন্ট আছে, সিএমসি জয়েন্ট আর্থ্রাইটিস, সেটি হতে পারে। এছাড়া আমাদের কবজি, কনুই, শোল্ডার, এসব জয়েন্টেও হতে পারে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এর বাইরে আমাদের অক্ষীয় যে অস্থিসন্ধিগুলো, অর্থাৎ আমাদের মেরুদণ্ডে আমাদের ঘাড়ে, সার্ভাইকাল এবং কোমরে যে লাম্বার, সেখানে অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ হতে পারে। এই যে আপনি বলছিলেন অস্টিওআর্থ্রাইটিস, হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই দুই আর্থ্রাইটিসের মধ্যে আসলে পার্থক্যটা কি? খুব একটি ভালো কোয়েশ্চেন করেছেন আপনি, একটি গুণগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অস্টিওআর্থ্রাইটিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিস দুই ধরনের। আর্থ্রাইটিস মানে জয়েন্টে বা অস্থিসন্ধির প্রদাহ, তো দুইটাতে আর্থ্রাইটিস আছে। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে আমরা যেটা আলোচনা করলাম, যে অস্থিসন্ধিতে যে তরুণাস্থি ক্ষয় হয়ে যাওয়া, অস্থিসন্ধিতে ব্যথা হওয়া, জয়েন্টের রিমডেলিং হওয়া, অস্থিসন্ধিতে পরিবর্তন আসা এবং অন্য সেখানে যে নতুন হাড় জন্ম নেয়, যেগুলোকে আমরা ডাক্তারি ভাষায় অস্টিওফাইট বলি, সেটি মূলত অস্টিওআর্থ্রাইটিস। এবং অস্টিওআর্থ্রাইটিসটা হচ্ছে যে মূলত প্রদাহজনিত নয় যদিও আর্থ্রাইটিস, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে সম্পূর্ণ প্রদাহজনিত একটি আর্থ্রাইটিস। এটি একটি মানে একদম প্রচলিত অর্থে সবচেয়ে কমন বাতরোগ, সেটা হচ্ছে আমরা প্রদাহজনিত, যেটাকে আমরা ইনফ্ল্যামেটরি বলে থাকি। মানে মূলত বেসিক পার্থক্য যদি আমরা সহজ ভাষায় একজনকে বোধগম্য করে দিতে চাই, তাহলে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে মেকানিক্যাল, তথা এটা চলাফেরা, উঠা বসা, হাঁটা চলার সাথে বাড়বে। আপনি যখন বিশ্রামে থাকবেন, রেস্টে থাকবেন, এটা কমবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস ঠিক তার বিপরীত, যেহেতু প্রদাহজনিত বাত, ও আপনি রেস্টে থাকলে, বেশিক্ষণ শুয়ে থাকলে ব্যথাটা বাড়া শুরু করবে, রাতের দিকে বাড়া শুরু করবে। কিন্তু যখন আপনি একটু মুভমেন্ট করবেন, একটু হাঁটাচলা করবেন, তখন এটা অ্যাক্টিভিটির সাথে সাথে কমে যাবে। অস্টিওআর্থ্রাইটিসের রিস্ক ফ্যাক্টরগুলো আসলে কি কি? বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেটা আমাদের জানা আসলে খুবই জরুরি। কারণ আমরা তো রোগ নিয়ে, আমার কাছে রোগী আসে, কিন্তু অনেকগুলা কারণে তার এটি হতে পারে। সেটি একাধিক কারণে একজনের হতে পারে,
এটা আলাদা কারণেও ওই রোগীর হতে পারে। হতে পারে। সেটি মূলত আমরা যেগুলো কমনলি ফেস করে থাকি তার মধ্যে কমন আছে কিছু জেনেটিক কিছু কারণ আছে যেগুলো জিনগত, তো সেটা তো নিয়ন্ত্রণ অযোগ্য। ওগুলোর কারণে কিছু দেখা গেল কি আপনার জেনেটিক প্রিডিসপোজিশন আছে, জিনগতভাবে এটার প্রতি আপনার ঝুঁকি বেশি, ওই রোগটা আপনার চলে আসলো হলো, বা আরেকজনের যার ঝুঁকি কম তার হলো না, অথবা জিনগত ঝুঁকির কারণে আপনার এটি আর্লি এইজে চলে আসলো। অনেকের আমাদের কাছে ইদানিং দেখা যায় 35 বছর 32 বছর তাদের অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসে, সাধারণত 45-এর আগে যেটি হওয়ার কথা নয়। সেটার জন্য জেনেটিক ফ্যাক্টর অনেকাংশে দেয়, অন্যান্য ফ্যাক্টর অবশ্যই কিছু আছে। ডেভেলপমেন্টাল রিস্ক ফ্যাক্টর, যেমন আমাদের ডেভেলপমেন্টাল অনেক রোগ থাকে শিশুদের বিশেষ করে, যেমন আমাদের হিপ জয়েন্ট বা উরুসন্ধিতে ডিসপ্লাসিয়া থাকে, কিছু রোগ থাকে যে অনেকে দেখা যায় খুঁড়িয়ে হাঁটে ওই রোগের কারণে। তো ওগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল রিস্ক ফ্যাক্টর। স্কেলেটাল ডিসপ্লাসিয়া থাকলে ওগুলো, তো এগুলো খুব একটা কমন নয়। কমন যেগুলো সেটা হচ্ছে যে কিছু পেশাগত এই যে রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির কারণ আছে, যেমন দেখা যায় যারা ফার্মার কৃষক তাদের দেখা যাচ্ছে এই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসটা খুব বেশি হয়, সেটি তাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। যারা মাইনার বা ওই যে কয়লা খনিতে কাজ করেন, খনিতে আমরা জানি, আমরা নিশ্চয় অনেকে এখন ইউটিউবের ভিডিওগুলো দেখি, কয়লা খনিতে খুব সরু পথে কাজ করতে হয়, অনেক ভিতরে, ওখানে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না, ওই তাকে ঝুঁকে হাঁটু মুড়ে তাকে কাজ করতে হয়। তো দীর্ঘক্ষণ কাজ করার ফলে তার ওই জয়েন্টগুলোতে পরিবর্তন চলে আসছে, দেখা যায় যে মাইনারদের হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বেশি হয়। একইভাবে অ্যাথলেটদের ক্ষেত্রে দেখা যায় যেটি আমরা অ্যাঙ্কেল জয়েন্ট বলি, পায়ের গোড়ালি, অ্যাঙ্কেল আর্থ্রাইটিস দেখা যায় অ্যাথলেটদের, বিশেষ করে হেভি অ্যাথলেট যারা, রানার যারা, ওদের ক্ষেত্রে এগুলো। তো এগুলো আসলে মানে প্রকারভেদে রকমভেদে পেশাগত বিভিন্ন রিস্ক ফ্যাক্টর থাকে। এর বাইরে কিছু আছে, যেমন আমরা অনেকেই পরিচিত যে লিগামেন্ট ইনজুরি, আমরা অনেকেই এটার সাথে পরিচিত, ইদানিং আরও বেশি পরিচিত, যে কারণে আমরা এখন আমাদের এখানে অনেক অ্যাথলেটিক টার্ফ হয়েছে যেখানে আমরা ফুটবল খেলছি। এখন এটা অনেক সহজলভ্য আমাদের, বিশেষ করে শহরাঞ্চলে। তো ওই ওগুলোর কারণে আমাদের দেখা যাচ্ছে হাঁটুতে স্পোর্টস ইনজুরি বা লিগামেন্ট ইনজুরি, মেনিসকাস ইনজুরিগুলো বেশি, ওটি একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। আর কিছু সচরাচর রিস্ক ফ্যাক্টর যেগুলো সবচেয়ে কমন এবং যেগুলো আমাদের জানা জরুরি, একটা হচ্ছে মানুষ ওজনাধিক্য বা ওবেসিটির সাথে একটি খুব মানে নিগুড় সম্পর্ক রয়েছে অস্টিওআর্থ্রাইটিসে। এর বাইরে হচ্ছে ট্রমা বা আঘাত, দেখা গেলো আপনি কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট হলো বা যে কোনো কারণে আপনি হাঁটুতে আঘাত পেলেন, তো দেখা যাচ্ছে ওইখানেও তার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে। মূলত মোদ্দা কথায় আমরা এগুলোকে রিস্ক ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করে থাকি। একজন অস্টিওআর্থ্রাইটিসের রোগী আসলো আপনাদের কাছে, উনি কি কি লক্ষণ নিয়ে আসলে আপনাদের কাছে আসেন? সাধারণত আমাদের কাছে যারা আসে বিশেষত হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসেন, ওনারা দেখা যায় যে রোগীরা আমাদের কাছে যে কমপ্লেনগুলো কমনলি করেন বা কমনলি আমরা ফেস করি, এটা হচ্ছে তার হাঁটুতে ব্যথা। এটা হচ্ছে সে যখন হাঁটু ভাঁজ করে কাজ করে বা বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করে, বা আমাদের দেখা যায় যারা হাউস হোল্ড ওয়ার্কার, যা গৃহস্থালী কাজ করে আমাদের মহিলারা, তারা অনেক সময় দেখা যায় আমাদের দেশীয় সংস্কৃতিতে যেটি আছে, আমরা নিচু, পিড়ি, মোড়া এগুলো ব্যবহার করি। ওই সব সে বলে যে আমি অনেকক্ষণ মানে ঝুঁকে কাজ করতেছি বা ব্যান্ড হয়ে কাজ করতেছি, তরকারি কুটা বাছা করলাম, ওঠার সময় আমি উঠতে পারি না, ব্যথা করে। তা আমাদের দেশে অত এশিয়া অঞ্চলে বিশেষ করে যে আমরা নিচু কমোডগুলো ব্যবহার করে থাকি, যেগুলোকে এশিয়ান কমোড বা লো কমোড বলে। এবার বলে যে আমি অনেকক্ষণ মানে বাথরুম ইউজ করছি, ওঠার সময় আমি ব্যথা পাই। তো রোগী সাধারণত এইভাবে কমপ্লেন করে যে অনেকক্ষণ হাঁটু বাজ করে কাজ করলে উঠতে ব্যথা লাগে, বসতে ব্যথা লাগে, নামাজ পড়তে কষ্ট হয়, যে আমি বসে নামাজ পড়া লাগে, ব্যথার জন্য দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, উঠা বসা করতে পারি না, বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে ব্যথা হয়, সিঁড়ি ভাঙলে ব্যথা হয়, আবার বসে থাকলে শুয়ে থাকলে ব্যথাটা চলে যায়। এটা হচ্ছে ব্যথার কমপ্লেন। পাশাপাশি অন্য কিছু লক্ষণ নিয়ে রোগীরা আসেন, সেটা হচ্ছে অনেক সময় ওই জয়েন্টে ফোলা বা ওই অস্থিসন্ধিতে ফোলা নিয়ে আসে, যে ডাক্তার সাহেব আমার এই হাঁটুতে ব্যথা, এই 3 মাস ধরে, প্রায় 2 সপ্তাহ ধরে দেখছি হাঁটুটা ফুলে আছে। হ্যাঁ, এই হাঁটু ফোলা নিয়ে আসে। তো অনেক সময় দেখা যায় রোগী হাঁটু ভাঁজ করতে পারে না। এইগুলো হচ্ছে কমন আমাদের লক্ষণ। তো এই রোগীগুলোকে আপনারা আসলে কি কি ধরনের ক্লিনিক্যালি তো আপনারা দেখলেনই, তারপর কিছু ইনভেস্টিগেশনও হয়তো দেওয়ার প্রয়োজন হতে পারে, কি কি ধরনের ইনভেস্টিগেশন আপনারা সাজেস্ট করে থাকেন? প্রথমত তো রোগীকে আমরা তার বিস্তারিত এবং হিস্ট্রি নিয়ে নিলেন, বিবরণ এবং ইতিহাসটা নিয়ে নিলেন, যে রোগের ধরনটা কেমন। রোগীকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, যেটাকে আমরা বেডসাইড এক্সামিনেশন বলি। তো এর বাইরে আমরা তখন যদি ধারণা করি যে না এটি অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, তখন আমরা কিছু ইনভেস্টিগেশন কমনলি করি। অস্টিওআর্থ্রাইটিস খুব বেশি ইনভেস্টিগেশন বেসড ডিজিজ নয়,
এবং এটা ক্লিনিক্যাল লক্ষণ দেখে এবং কিছু পরীক্ষা মূলত এক্স-রে করেই আমরা নিশ্চিত হতে পারি যে এটি অস্টিওআর্থ্রাইটিস কি নয়। এটার ট্রিটমেন্ট এর বাইরেও কিছু পরীক্ষা আমরা করি আধুনিক, মানে আমাদের কিছু আধুনিক পরীক্ষা আছে যেগুলো, সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম অফ জয়েন্ট, যে জয়েন্ট হচ্ছে সে জয়েন্টে আলট্রাসোনোগ্রাম কিছু কিছু ক্ষেত্রে আমাদের করার প্রয়োজন হয়, কারণ যেসব পরিবর্তন এক্স-রেতে নাও আসতে পারে, আমরা বুঝতে পারি না বা আসে না, দেখা যায় না, সেসব বেশিরভাগ পরিবর্তন একটি হাঁটুর আবার যে কোনো জয়েন্টের আলট্রাসোনোগ্রাম করে আমরা নিশ্চিত হতে পারি। তো সেই ক্ষেত্রে আপনাদের ধরেন যখন ডায়াগনোজ হয়ে গেল, ট্রিটমেন্ট প্রসিডিওরটা বা ট্রিটমেন্ট প্ল্যানটা কী ধরনের আপনাদের? প্রথম আমি রোগীকে আগে বোঝাতে হবে যে আপনার কী রোগ হয়েছে। আপনি যদি রোগীকে বিশদভাবে ব্যাখ্যা না করেন যে তার কী রোগ হয়েছে, রোগটার পরিণতি কী, তার কী করণীয়, তাইলে দেখা যাচ্ছে ওষুধ দিয়ে শুধু রোগীটাকে বোঝানো যায় না, সে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমার কী রোগ হলো, ওটা ভালো হবে কি না। তাই আমরা প্রথমে যে বিষয়টার উপর গুরুত্ব দিই, এটা আমাদের ফিজিক্যাল মেডিসিনের ভাষায় পেশেন্ট বলে পেশেন্ট এডুকেশন, রিঅ্যাসুরেন্স অ্যান্ড পেশেন্ট কাউন্সেলিং। পেশেন্ট এডুকেশন বলতে রোগীকে বোঝানো বা শেখানো যে আপনার এই রোগ হয়েছে এই কারণের জন্য হয়েছে, এটার ভবিষ্যতেই। তখন রোগীকে আমি কাউন্সেলিং করি যে আপনার রোগের ধরন কি, আপনাকে কি করতে হবে, কি করা যাবে না, আপনার করণীয় কি আছে, এবং পেশেন্টকে অ্যাসিওর করা যে আপনার রোগটাই আমরা বুঝতে পেরেছি, তার রোগের বিস্তারিত তাকে বুঝিয়ে বলা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি রোগীকে রোগের বিবরণী না দিয়ে আমি যদি শুধু ওষুধ লিখে দিই বা 2-4টা কথা বলে দিই, তাহলে সে রোগ সম্পর্কে সম্যক ধারণা পাবে না এবং সে ভবিষ্যতে এই রোগটা নিয়ে ডিফিকাল্টিস ফেস করবে, অনেকগুলো ডিফিকাল্টিস ফেস করবে। তো এই জন্য প্রথমে আমরা গুরুত্ব দিয়ে থাকি পেশেন্ট এডুকেশনের উপর। পরবর্তীতে আমরা যে জিনিসটাকে গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে কিছু এক্সারসাইজ। এই হাঁটু জয়েন্ট বা যে কোনো জয়েন্টের জন্য আমরা বেশ কিছু এক্সারসাইজ আছে, আমরা রোগীকে সেগুলো শিখিয়ে দিই। এর বাইরে আমরা কিছু থেরাপি আছে, ফিজিক্যাল থেরাপির মাধ্যমে আমরা রোগীকে চিকিৎসা করতে পারি। আর প্রচলিত কিছু ওষুধপত্র আছে যেগুলোকে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলি। প্রাথমিক ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসের এটাই চিকিৎসা, এবং রোগীকে ভালো মতো লাইফস্টাইল মডিফিকেশন সম্পর্কে অবহিত করা। তার লাইফস্টাইল মডিফিকেশনটা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে দেখা যায় কি ওই রোগীটা কম ওষুধ খেয়ে কম কষ্ট পেয়ে, এই রোগ যার নাই তার সমান সে চলাফেরা করার ক্ষমতা পেল। আরেকটা জিনিস আমরা হরহামেশাই ফেস করি, সেটা হচ্ছে ধরেন এই ধরনের অস্টিওআর্থ্রাইটিসের কেসে দেখা যায় যে রোগীরা দীর্ঘ সময় ধরে ক্যালসিয়াম খেয়ে যাচ্ছেন, এটা আসলে কতটুকু কার্যকর? ক্যালসিয়াম নিয়ে আমাদের সোশ্যাল একটা মানে আমাদের মধ্যে এটা ডিলেমা বলবো কিনা জানি না, বা সোশ্যাল একটা বিলিফ মানে কাজ করে যে ব্যথার ওষুধ ক্যালসিয়াম, ব্যথা হচ্ছে ক্যালসিয়াম। রোগী নিজেই বলে যে আমাকে একটা ক্যালসিয়াম, স্যার আমার ব্যথা হচ্ছে, আমাকে ক্যালসিয়াম দেন। অথবা আমি যদি ক্যালসিয়াম না দেই, রোগী নিজেই বলে যে আমাকে কি ক্যালসিয়াম দিয়েছেন। তার মানে এটা আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে ক্যালসিয়ামের সাথে বোধহয় ব্যথার সম্পর্ক আছে। তো এটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এই কারণে যে আসলেই এটা কতটুকু সত্যি। ক্যালসিয়াম সরাসরি কোনো ব্যথার ওষুধ না বা ব্যথা কমায় না। ক্যালসিয়াম হচ্ছে শরীরের একটি খনিজ উপাদান, একই সাথে ভিটামিন ডি যেটা আমরা খাই সেটি হচ্ছে একটি ভিটামিন। ভিটামিন অ্যান্ড মিনারেলস যেটা বলি, ক্যালসিয়াম একটি মিনারেলস, ভিটামিন ডি হচ্ছে একটি ভিটামিন। এগুলো শরীরের গুরুত্বপূর্ণ কিন্তু শরীরের উপাদান। কিন্তু আমরা যদি সব ব্যথাতে হরহামেশা ক্যালসিয়াম খাই, সেটি এ কারণে ঠিক নয়। কারণ ক্যালসিয়ামটা হচ্ছে যেহেতু একটা খনিজ উপাদান, সেটি যদি আপনার শরীরে অভাব থাকে কোনো কারণে, সেই অভাব পূরণের জন্য আপনি ক্যালসিয়াম খাবেন। অথবা আপনার ডেইলি একটা মানুষের নিড থাকে, সে কতটুকু ক্যালসিয়াম খাবে, কতটুকু আয়রন খাবে, কতটুকু ম্যাগনেসিয়াম তার দরকার, কতটুকু ভিটামিন ডি দরকার। তো আমরা আমাদের প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদান এবং আমাদের যে দৈনন্দিন খাদ্য, সেই তালিকা থেকে অনেকটা পেয়ে থাকি যে আমাদের যে প্রয়োজনীয় যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যদি আমরা খাই। কিন্তু আমরা দেখা যায় কি অনেকেই মনে করেন যেটি যে ক্যালসিয়াম ব্যথা কমায় কিনা। ক্যালসিয়াম সরাসরি ব্যথা কমায় না, এটি যদি শরীরের অভাব থাকে তার অভাব পূরণ করে। কিন্তু আমরা যে দৈনন্দিন জীবনে যে ব্যথা হলেই ক্যালসিয়াম খাই, এই ধারণা থেকে বোধহয় আমাদের এখন 2025 সালে এটি সবার সম্যক ধারণা থাকা অতীব জরুরি এবং বের হয়ে আসা উচিত। এবং ব্যথা হলেই ক্যালসিয়াম খাবো, এটি সঠিক নয়। বুঝতে পেরেছি। আমরা অনেক সময় শুনতে পাই ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন বা পিআরপি থেরাপি। এই পিআরপি থেরাপি বা ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন এটা কি আসলে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে কার্যকর কোনো ভূমিকা রাখে? জি অবশ্যই। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে পিআরপি ইনজেকশন এবং স্টেরয়েড ইনজেকশন
দুটিরই ভূমিকা আছে, তবে আমাদেরকে মাত্রা নির্ণয় করে এবং রোগীর সাফারিংস নির্ধারণ করে আমাদের যাচাই বাছাই করে দিতে হবে যে কোন রোগীর ক্ষেত্রে এটি দেওয়া সম্ভব। মানে শুধু হাঁটু ব্যথা নিয়ে আসলেই আমরা ইনজেকশন দিব না, বা শুধু হাঁটু ব্যথা নিয়ে আসলে আমরা পিআরপি দিব না। কিছু কিছু ক্ষেত্র আছে যখন আমরা বিভিন্ন রোগীর ব্যথা এবং তার বিভিন্ন ইনভেস্টিগেশনে যাচাই বাছাই করে আমরা ঠিক করি যে কোন রোগীর ইনজেকশন লাগবে, কোন রোগীর ইনজেকশন লাগবে না, কোন রোগীর পিআরপি লাগবে, কোন রোগীর পিআরপি লাগবে না, কোন রোগীর ক্ষেত্রে দিলে এটা উপকার হবে, বা কোন অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে স্টেরয়েডের চেয়ে পিআরপি বেশি কার্যকর। তো সেটা আমাদেরকে অবশ্যই ভূমিকা আছে, তবে আমাদেরকে সঠিকভাবে রোগ নির্ণয় করে উপযুক্ত মাত্রা নির্ধারণ করে, বা যেটাকে আমরা গ্রেডিং বলি, অস্টিওআর্থ্রাইটিসের বিভিন্ন গ্রেডিং আছে, তো কোন গ্রেডে এই ওষুধ কার্যকর সেটা নির্ণয় করে দেওয়া উচিত বলে আমি মনে করি। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ইন্টারভেনশন বা সার্জিক্যাল প্রসিডিউরের কতটুকু ভূমিকা রয়েছে বা কখন এটাতে যেতে হবে? জি, আপনাকে ধন্যবাদ। বর্তমানে হচ্ছে মানে আধুনিক ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের যুগ। কারণ গত 20 বছরে পেইন ম্যানেজমেন্ট এবং ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট বেসিক্যালি যদি আমরা বলতে চাই, সেটা অনেক দূর এগিয়ে গেছে এবং প্রসারিত হয়েছে। সার্জারি ছাড়াও অস্টিওআর্থ্রাইটিসের অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস ছাড়া যেগুলা আমাদের গ্রেড 2, গ্রেড 3 বা গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিসে গ্রেডিং অনুযায়ী বিভিন্ন ইন্টারভেনশনাল এবং আধুনিক পেইন ম্যানেজমেন্টের চিকিৎসা আবিষ্কৃত হয়েছে এবং এগুলো খুব ভালো ভূমিকা রাখছে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রোগী যাদের ওষুধে, ব্যায়ামে বা রেস্টে ব্যথা কমছে না, তাদেরকে আমরা অনেককে স্টেরয়েড ইনজেকশন দিই হাঁটুতে। স্টেরয়েড ইনজেকশন দিলে সে কয়েক সপ্তাহ, কয়েক মাস ভালো থাকে। অনেক সময় দেখা যায় কি না, আমরা নির্ধারণ করি যে না, এই রোগীর ক্ষেত্রে পিআরপি প্রয়োজনীয়, সেক্ষেত্রে আমরা তাকে পিআরপি, এক্ষেত্রে বলে রাখি পিআরপিটা হচ্ছে রোগীরই রক্ত থেকে আমরা, এটা একটি ব্লাড প্রোডাক্ট। পিআরপি বলতে বোঝানো হয় প্ল্যাটিলেট রিচ প্লাজমা। তো এটা রোগীর থেকেই রক্ত নিয়ে সেখান থেকে মানে সেন্ট্রিফিউজ বা ছাঁকুনির মাধ্যমে আমরা রসটা ওইখান থেকে প্লাজমাটাকে আলাদা করি, যেখানে প্ল্যাটিলেটের পরিমাণটা খুব ঘন থাকে। সেটি একটি রোগীর আপনার শরীরের যে কোনো অংশে প্রবেশ করালে টিস্যু রিজেনারেট করে। তো আমাদের দেখা যায় যেখানে কার্টিলেজ নষ্ট হয়ে গেছে হাঁটুতে, যার কারণে ব্যথা হচ্ছে, এটা কার্টিলেজকে রিজেনারেট করে। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রেড 2, গ্রেড 3 অস্টিওআর্থ্রাইটিসের রোগীরা পিআরপি ইনজেকশন দিয়ে অনেক লাভবান হন, তাদের ব্যথার মাত্রা অনেক এবং কষ্টের মাত্রা অনেক কমে আসে। এর বাইরেও আমাদের জেনে রাখা ভালো যে অনেক আধুনিক ইন্টারভেনশনাল কিছু পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় কি, মানে এগুলোতেও রোগীর ব্যথা কমছে না, মানে বিভিন্ন রকম ইনজেকশন বা পিআরপির মাধ্যমে কমছে না, তখন সেক্ষেত্রে আমরা রোগীকে নার্ভ ব্লকের কিছু চিকিৎসা দিয়ে রাখি, বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন আছে কিছু, এগুলোর মাধ্যমে নিউরোলাইসিস করা হয়। তার নার্ভের সংবেদনশীলতা আমরা কমিয়ে দিই ওষুধের মাধ্যমে, সেটাও ইনজেকশনের মাধ্যমে সংবেদনশীলতা কমিয়ে দেওয়ার মাধ্যমে তার পেইনের সেন্সিটিভিটিটা অনেক কমে আসে। তো এক্ষেত্রে দেখা যায় অনেক রোগীকে সার্জারি ছাড়াও কিছু ইন্টারভেনশনের মাধ্যমে রোগীর ব্যথা আমরা কমিয়ে আনতে পারি। তবে এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, এই যে সমস্ত এই যে ইন্টারভেনশনগুলো আধুনিকভাবে এগুলো আলট্রাসোনোগ্রাফি গাইডেড অথবা সিয়াম, এটি এক ধরনের এক্স-রে রশ্মির মতোই, এই গাইডেন্সের সাহায্যে আমরা রোগীদেরকে দিয়ে থাকি। তাহলে সেখানে আমরা স্পষ্টভাবে আমিও, রোগী নিজেও বুঝতে পারে, আমিও দেখতে পারি যে ওষুধটি সঠিক জায়গায় যাচ্ছে কিনা। এখানে ব্লাইন্ডলি কোনো ইনজেকশন প্রসিডিউর এখন আমরা করা হয় না, বর্তমান যুগে করা হয় না। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নেবেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে জানলাম আমাদের অত্যন্ত কমন একটি ব্যথাজনিত রোগ অস্টিওআর্থ্রাইটিস, যেটি সাধারণত আমরা 40-45 বছরের উপরে সবাই এই রোগে ভুগে থাকি। এই রোগের লক্ষণ কি, রোগ হলে করণীয় কি, কখন আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, আশা করি আমাদের আলোচনার মাধ্যমে আপনাদের কাছে বোধগম্য হয়েছে। তো ইনশাল্লাহ আমরা অন্য প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে ভবিষ্যতে হাজির হব। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ ডাক্তার শাকিরুর রশিদ, এখানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। আজকে আমাদের সাথে ছিলেন ডাক্তার শাকিরুর রশিদ, উনি একজন প্রমিনেন্ট ফিজিক্যাল মেডিসিন কনসালটেন্ট চট্টগ্রামে। আশা করি এই পর্বের মাধ্যমে আমরা অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে জানলাম, কি কি করণীয় সেটাও জানলাম, সাথে আমাদেরকে আসলে ফুড হ্যাবিট বলেন, পোস্টার চেঞ্জ বলেন, বা কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সব কিছু নিয়ে আমরা একটি সার্বিক আলোচনা করে ফেললাম। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন।